বিষ স্যালাইন কাণ্ড বারবার খবরের শিরোনামে, আর তারই প্রতিবাদে এবার পথে নেমেছে ডিওয়াইএফআই। পশ্চিম মেদিনীপুরে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে জেলা শাসকের অফিস ঘেরাও করল ডিওয়াইএফআই। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় গোটা মেদিনীপুরে। বিষ স্যালাইন কাণ্ডে প্রতিবাদ জানিয়ে দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ। বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, তার অভিযোগকে সামনে রেখে এবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখালো এসএফআই এবং ডিওয়াইএফআই। হাসপাতালের যে মেন গেট রয়েছে সেই গেটে পুলিশ তাদের আটকে দিলে পুলিশের বাধাকে উপেক্ষা করে হাসপাতাল চত্বরে প্রবেশ করে তারা। এরপর হাসপাতালের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে নেতাকর্মীরা। বেহাল স্বাস্থ্য ব্যবস্থার অভিযোগ করছেন তারা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠে আসছে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখায় দফায় দফায় ডিওয়াইএফআই এবং এসএফআই। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। বারবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম মেদিনীপুরে যে বিষ স্যালাইন কাণ্ড, তাতে চিকিৎসকদেরকে সাসপেন্ড করা হয়েছিল 7 জন জুনিয়র এবং একসঙ্গে 6 জন সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদ জানিয়ে অবস্থানে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। আর আজ ডিওয়াইএফআই এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে এসএফআই আর ডিওয়াইএফআই বিক্ষোভ দেখায় সিউড়িতে। সিউড়ি যে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কোনো উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, এই দাবিকে সামনে রেখে দফায় দফায় বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই এবং এসএফআই। রাজ্য জুড়ে একের পর এক অভিযোগ, কখনো স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, কখনো বেহাল স্বাস্থ্য, আর কখনো বা জঙ্গি যোগ। মুর্শিদাবাদের সেই জঙ্গি কাণ্ডে এবার তৎপরতা দেখাচ্ছে রাজ্য এসটিএফ। এবার তলব করা হয়েছে হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি মনিরুল শেখের একজন প্রতিবেশীকে। গোয়েন্দা সূত্রে খবর, মনিরুলের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ডাকা হয়েছে ধৃত জঙ্গির ওই পড়শিকে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। সামনে এসেছিল জঙ্গি কার্যকলাপে কিভাবে মগজ ধোলাই করা হতো তরুণদের। ধৃত জঙ্গি মনিরুলকে জেরায় এবার উঠে এলো এক প্রতিবেশীর নাম, যাকে আগামী সোমবার তলব করেছে এসটিএফ। গোয়েন্দা সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, মনিরুল শেখকে গ্রেপ্তারের পরে তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে কল লিস্ট থেকেই কিন্তু এই রফিকুল ইসলামের খোঁজ পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে মনিরুল শেখের যোগাযোগ থাকতে পারে বলে গোয়েন্দারা এখনো পর্যন্ত মনে করছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছেন গোয়েন্দারা। মানে আমি চাষি লোক, মেশিন খারাপ হলে ওই মোবাইলটা হয়তো ছিল, 5 বারও ফোন করতো, 2 বারও ফোন করতো, এরকম ফোন করে কি বলতো, কিচ্ছু বলতো না। ওই তো ডাকতাম খালি, মেশিনটা দুধ দিয়ে দাও, ও মেশিন আপনার ঠিক করতো সেই কারণে। তা আপনি নাকি ওষুধ ঘুরে বেড়াতেন বা ইয়ে করতেন? আসামে গিয়েছিলেন? না, আসামে যায়নি। ঝাড়খণ্ডে? না। গোয়েন্দা সূত্রে খবর, রফিকুল ইসলাম পেশায় কৃষিজীবী। হরিহরপাড়ায় পেঁয়াজ চাষ করেন রফিকুল, আর পেঁয়াজের বীজ কিনতে অসমে যেত জঙ্গি মনিরুল। মনিরুল শেখ, যাকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, সেও কিন্তু পেঁয়াজের বীজ কেনার জন্য সে কিন্তু আসামে যেত। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে পৌঁছে এই পেঁয়াজের বীজ কিনতে যাওয়ার পর আসামে গিয়ে সেখানকার যুবকদের মগজ ধোলাই করে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করতো এই মনিরুল শেখ। মিনারুলের বাড়িতেও ঘন্টার পর ঘন্টা বসে থাকা বা মিনারুলের সাথে কোথাও যাওয়া, দেশ বিদেশে যায়নি কিন্তু। তবে জঙ্গি কার্যকলাপে রফিকুলের যোগ আছে কিনা সেটাই এখন খতিয়ে দেখতে চায় এসটিএফ। মনিরুলের সঙ্গে কি সম্পর্ক তাও যাচাই করতে চান গোয়েন্দারা। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। পেল্লাই দুতলা বাড়ি, কিন্তু তারপরেও ওই ব্যক্তির নাম জলজল করছে আবাসের তালিকায়। শুধু তাই নয়, প্রথম কিস্তির টাকা পাওয়ার পর শুরু হয়ে গিয়েছিল বাড়ি তৈরির কাজ, আর তারপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরের এই ছবি প্রথম তুলে ধরেছিল রিপাবলিক বাংলা, আর এই খবর তুলে ধরার পরেই টনক নড়ে প্রশাসনে। শুরু হয় তদন্ত, তারপরেই বাধ্য হয়ে টাকা ফিরিয়েছেন ওই মালিক। দেখুন। রিপাবলিক বাংলার খবরের জের, বিডিও অফিসে গিয়ে বাংলা আবাস যোজনার টাকা ফেরত দিলেন দাসপুরের রবীন্দ্রনাথ দাস। দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম দাসপুরের সরবেরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধর্মসাগর গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ দাসের।
গত 19শে জানুয়ারি সেই খবর সম্প্রচারিত হয় রিপাবলিক বাংলায়। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। তদন্তের পর প্রথম কিস্তির 60,000 টাকা ফেরত দেন রবীন্দ্রনাথ। বিডিও অফিসে গিয়ে আবাসের টাকা ফেরত দেন তিনি। আমি প্রথমেই আর বাংলাকে একটু ধন্যবাদ জানাবো এই জন্যই যে রবীন্দ্রনাথ দাস, যার বাড়ি ছিল ধর্মসাগরে এবং সরবেলা 2GB অধীনে, ওনার পাকা বাড়ির সামনে একটা কুড়িঘর ছিল। ওই কুড়িঘর দেখে উনি ঘরটা কিন্তু নিয়েছিলেন। পরবর্তীতে আমাদের কাছে যখন খবর আসে, আমার জয়েন্ট সাহেব এবং প্রধান সাহেব গিয়ে বিষয়টা দেখেন এবং বিষয়টা কিন্তু সত্যি প্রমাণিত হয়। তখন ওনাকে আমরা বলি আমাদের কাছে আজকে কিন্তু টাকাটা আমাদের কাছে কিন্তু জমা দিয়ে গেছে। আপনার ছেলের পাকা বাড়ি, হ্যাঁ, তো আপনি নিলেন কেন? আমি স্যার দেখুন, আমার মাটির বাড়ি ছিল, দিয়েছে, আমি টাকা পেয়েছি, ভেঙে করেছি। এখন আমাকে 5 বছর তার সঙ্গে লেনদেন নেই। আপনি ওই বাড়িতেই আছেন, আপনার ভাই অভিযোগ করছে পাকার বাড়ি থাকতেও আপনি এই বাড়ি দিয়েছেন। স্যার আমার আপনি কি ফেরত দিতে এসেছেন? হ্যাঁ, ফেরত দিয়ে দিয়েছি টাকা। দিয়ে দিয়েছেন? হ্যাঁ। আবাস নিয়ে সঠিক সমীক্ষা করতে বুধবারও আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। টেল ভিডিও টু ভেরিফাই। অন্যদিকে মন না দিয়ে কাজের দিকে মন দিতে হবে। আপনি যদি ব্লকে না করেন, ভাববেন না যে কেসটা আমরা ভুলে গেলাম। আমরা থার্ড পার্টিকে দিয়ে ফিল্ড ভেরিফিকেশন করাই। রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে স্বচ্ছতার কথা। তাহলে বাংলা আবাস যোজনার সমীক্ষায় বারবার কেন উঠে আসছে অযোগ্যদের নাম? তাহলে কোথায় স্বচ্ছতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।